বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইসলামুল হক। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে একটি বিশেষ ক্লাস। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় অর্থনীতি প্রথম পত্র, বাজার, অধ্যায় 4। বাজার বলতে সাধারণত ক্রয় বিক্রয়ের স্থানকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে বাজার বলতে ক্রেতা বিক্রেতার মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে একটি নির্দিষ্ট দামে দ্রব্যের ক্রয় বিক্রয় করা বোঝায়। বাজারে অবশ্যই ক্রেতা বিক্রেতা থাকবে, সেখানে দর কষাকষি থাকবে এবং সুনির্দিষ্ট একটা দাম থাকবে। বাজারের বেশ কিছু প্রকারভেদ রয়েছে। তার আগে আমরা একটু জেনে আসি সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার। সময়ের ভিত্তিতে বাজার 4 প্রকার। 1 স্বল্পকালীন, 2 অতি স্বল্পকালীন, 3 দীর্ঘকালীন, 4 অতি দীর্ঘকালীন। এছাড়াও আয়তন বা পরিধির ভিত্তিতেও বাজারকে শ্রেণীবিভাগ করা হয়েছে। তাহলে আয়তনের ভিত্তিতে বা পরিধির ভিত্তিতে বাজার হচ্ছে 3 প্রকার: স্থানীয় বাজার, জাতীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার। আমাদের আজকের মুখ্য আলোচনার বিষয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে 2 ভাগে ভাগ করা হয়, একটা পূর্ণ প্রতিযোগিতা আর একটা অপূর্ণ প্রতিযোগিতা। আজকের আমাদের আলোচনার বিষয় পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য একটা নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। মিসেস জোয়ান রবিন্সের মতে, যে বাজারে প্রতিটি উৎপাদনকারী ফার্মের উৎপাদিত পণ্যের চাহিদা পরিপূর্ণ স্থিতিস্থাপক তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটা মূল অংশ এরকম থাকবে। এক্ষেত্রে আমাদের উৎপাদন থাকবে, আর এখানে থাকবে P = AR = MR = D। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এখানে আরেকটা প্রশ্ন প্রতিবারই থাকে, এটা ফার্মের চাহিদা রেখা, ফার্মের চাহিদা রেখা। প্রশ্নটা এমন থাকে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন? এর সাথে আরও একটা প্রশ্ন জড়িয়ে থাকে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কেন দাম গ্রহীতা বলা হয়, অর্থাৎ প্রাইস টেকার। এই প্রশ্নটা নিয়ে আমরা একটু আলোচনা করি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে কি বলা হয়? দাম গ্রহীতা, PRICE, প্রাইস TAKER, প্রাইস টেকার। এটার কারণ কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, কেউ এককভাবে দ্রব্যের দামের উপরে প্রভাব বিস্তার করতে পারে না। কারণ একজন ক্রেতা বাজারের সমস্ত দ্রব্য যেমন ক্রয় করতে পারে না, তেমনিভাবে একজন বিক্রেতা বাজারের সমস্ত চাহিদা পূরণ করতেও সক্ষম হয় না। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা সমঝোতার বিষয় এখানে থাকে। অর্থাৎ একজন বিক্রেতা যেহেতু পুরো চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে না, আবার তেমনিভাবে একজন ক্রেতা বাজারের সব দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে না, বরং পূর্ব নির্ধারিত যে দাম নির্ধারণ হয়ে থাকে সেই দামে ক্রেতা বা বিক্রেতা কি মেনে নিতে বাধ্য হয়। এই কারণে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্মকে কি বলা হবে? দাম গ্রহীতা বা প্রাইস টেকার, যেহেতু সে পূর্ব নির্ধারিত দামটা গ্রহণ করে। এক্ষেত্রে চিত্রটা কেমন হবে আমরা একটু দেখি। এখানে চাহিদা এবং যোগানের ভিত্তিতে দাম নির্ধারণ হবে। এইটা আমাদের চাহিদা রেখা DD1, আর এটা আমাদের যোগান। চাহিদা এবং যোগানের সমতার দ্বারা ভারসাম্য দাম নির্ধারণ হচ্ছে। এখান থেকে একটা ফার্মের চাহিদা রেখা আসছে, এই P/0। এটা হচ্ছে আমাদের ভারসাম্য দাম, আর এই যে আমাদের পরিমাণ P = AR = MR = DU দেওয়া যায়। তাহলে আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে দাম গ্রহীতা হিসাবে পেলাম। এখন আসি
পূর্ণ প্রযুক্তিমূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য খুবই ইম্পর্টেন্ট টপিকস এবং সবচেয়ে বড় টপিকস এই অধ্যায়ের। পূর্ণ প্রযুক্তিমূলক বাজার ছাড়াও অন্যান্য যে বাজার রয়েছে সব বাজারগুলোই স্বল্পকালীন ভারসাম্য অবস্থার ক্ষেত্রে তিনটা অবস্থার সম্মুখীন হবে। আমরা টপিকসটা একটু লিখে ফেলি। পূর্ণ প্রযুক্তিমূলক বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, স্বল্পকালীন ভারসাম্য। স্বল্পকাল কি? স্বল্পকাল বলতে এমন একটি সময়কালকে বোঝায় যখন উৎপাদক স্থির ব্যয়ের কোনো পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয়ের পরিবর্তন করে উৎপাদনের পরিমাণ পরিবর্তন করে। প্রত্যেকটা ফার্মের মূল লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা অর্জন করা। এই মুনাফা অর্জনের লক্ষ্যে বিক্রয়ের কাম্য পরিমাণ নির্ণয় সূচক যে অবস্থা সেটাকে ভারসাম্য অবস্থা বলে। ভারসাম্য অবস্থার ক্ষেত্রে কিছু কন্ডিশন রয়েছে। একটা হচ্ছে অনুমিত শর্ত বলা হয় এটিকে, অনুমিত শর্ত। অনুমিত শর্তগুলো কি কি? দ্রব্যের দাম স্থির, প্রথম কথা দ্রব্যের দাম স্থির। 2, এআর এবং এমআর রেখা একই এবং তা ভূমি অক্ষের সমান্তরাল। তারপর 3, বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতার উপস্থিতি বিদ্যমান। এবং 4, পণ্য সমগ্র সমজাতীয় বা একই জাতীয় হবে। অনুমিত শর্তের সাথে এই ভারসাম্যের আবার শর্ত রয়েছে, অর্থাৎ স্বল্পকালে একটা ফার্মের ভারসাম্য অর্জনের ক্ষেত্রে দুটো শর্ত রয়েছে। ভারসাম্য শর্তগুলো কি কি? 1, প্রয়োজনীয় শর্ত বা প্রথম শর্ত বলি এটাকে আমরা, P = AR = MR হবে। 2, দ্বিতীয় শর্ত বা পর্যাপ্ত শর্ত, MC রেখার ঢাল is greater than MR রেখার ঢাল হবে। খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে, আসলে বিষয়টা এমন না। অর্থাৎ পূর্ণ প্রযোজনমূলক বাজারে ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয়, প্রান্তিক ব্যয়, গড় আয় এবং দাম পরস্পর সমান হবে। এখানে এমসিও থাকতে পারে। দ্বিতীয় শর্ত বলছে এমসি রেখা এমআর রেখাকে নিচের দিক হতে ছেদ করে এরকম উপরের দিকে উঠবে। সেক্ষেত্রে কি হবে? এমসি রেখার ঢাল ইজ গ্রেটার দেন এমআর রেখার ঢাল। এখন আমরা ভারসাম্য অবস্থার প্রেক্ষাপটটা দেখব। স্বল্পকালে ফার্ম ভারসাম্য অর্জনের ক্ষেত্রে তিনটা অবস্থার সম্মুখীন হবে। কয়টা অবস্থার সম্মুখীন হবে? তিনটা। 1, স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা। 2, অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা। আর 3 হচ্ছে লোকসান ক্ষতি। তাহলে আমরা দেখছি স্বল্পকালে একটা ফার্ম ভারসাম্য অর্জনের ক্ষেত্রে তিনটা অবস্থার সম্মুখীন হয়। 1, স্বাভাবিক মুনাফা মানে নর্মাল প্রফিট। 2, অস্বাভাবিক মুনাফা সুপার নর্মাল প্রফিট। আর 3 হচ্ছে লোকসান বা লস। এই ভারসাম্য অর্জনের চিত্রগুলো আমরা দেখব। এখন আমরা খুব ইজিলি চিত্রগুলোকে আলোচনায় নিয়ে আসব। প্রথমে আমরা দেখলাম স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফার চিত্র কেমন হবে? আসলে আমরা বেদ চিত্রটা একটু দেখি। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বেদ চিত্রটা কেমন হবে এটা বুঝতে পারলে আমাদের চিত্র শেষ হয়ে যাবে। মৌলিক চিত্রটা এরকম হবে। এই যে আমাদের ভারসাম্যের শর্ত, যে এমসি রেখা ই বিন্দুতে ছেদ করে এমআর রেখাকে স্পর্শ করে নিচের দিক এমআর MC P AR, P MR সবগুলো এখানে থাকবে। 0 mx p একটা মৌলিক চিত্র দেখছি আমরা। এখনও কিন্তু তিনটার একটাতেও যায়নি। অস্বাভাবিক, স্বাভাবিক বা ক্ষতি কিছুই হয়নি। এটুকু থাকবে সব সময়, বা প্রত্যেকটা চিত্রে এটুকু দিতেই হবে। আমাদের এখানে ভারসাম্য শর্ত বলা হয়েছে। প্রথম শর্ত P AR MR হবে এবং দ্বিতীয় শর্ত MC রেখা MR রেখাকে নিচের দিকে ছেদ করে উপরের দিকে উঠবে। সুতরাং ই হলো আমাদের ভারসাম্য বিন্দু। এই দাগে আমরা, অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল যে রেখাটা থাকবে, আমরা সব সময় এখানেই টিআরকে পাবো। তাহলে আমরা স্বাভাবিক মুনাফাতে কি জানবো? স্বাভাবিক মুনাফা আমরা 1 নম্বরে দিয়েছি। স্বাভাবিক মুনাফা, স্বাভাবিক মুনাফা এটুকু লিখলাম। স্বাভাবিক মুনাফা কাকে বলে? মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হলে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করবে। সেক্ষেত্রে কি হবে? TR = TC হবে, TR = TC হবে এবং কি পরস্পর সমান হবে। এবং অর্থনৈতিক মুনাফা রেজাল্টটা কি হবে? 0 বা 0 হবে।
তাহলে স্বাভাবিক মুনাফার আমরা সংজ্ঞা কীভাবে দেব? এক্ষেত্রে মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হবে এবং অর্থনৈতিক মুনাফা কি শূন্য হবে। সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে? টিআর ইজ ইকাল টু টিসি হবে। আমরা চিত্রের মাধ্যমে বিষয়টা দেখি। এই যে আমাদের সব রেখা এখানে রয়েছে, কি নেই, বাকি আছে শুধু এসি। এই যে আমাদের ব্যয় রেখা, এইটা হচ্ছে এসি। মনে রাখতে হবে এসি সবসময় এমসির নিচে অবস্থান করবে। এখন এই চিত্রে অনুযায়ী আমাদের ভারসাম্য মুনাফা, স্বাভাবিক মুনাফা কীভাবে বের করব? তাহলে আমরা দেখি এখানে চিত্রে মোট আয় টিআর সমান, এক্ষেত্রে আমাদের যে উৎপাদন আর লম্ব অক্ষে আয় ব্যয় দাম নির্দেশিত। তাহলে আমরা লিখতে পারি চিত্রে ও এক্স ভূমি অক্ষে উৎপাদন এবং ও ওয়াই লম্ব অক্ষে আয় ব্যয় দাম নির্দেশিত। চিত্রে দেখা যায়, বা প্রথমে লিখব চিত্রে ই হলো ভারসাম্য বিন্দু, যেখানে মোট আয় টিআর সমান, মোট আয় টিআর সমান এই যে ও এম ইপি দাম গুণ উৎপাদন, ও এম ইপি, এবং মোট ব্যয় টিসি সমান, টিসি খুঁজবো কোথায়? এসি যে বিন্দু দিয়ে স্পর্শ করে গেছে, তাহলে টিসি সমান ওইটাই, টিসি সমান ও এম ইপি। তো দুটো মানই তো আমরা একই দেখছি। তাহলে মুনাফা কি লিখবো? এক্ষেত্রে মুনাফা পাই সমান টিআর মাইনাস টিসি। তাহলে আমরা লিখব ও এম ইপি মাইনাস ও এম ইপি ইজ ইকাল টু কি 0, 0। এখন প্রশ্ন যদি মান দিয়ে থাকে তাহলে কি আমরা কিভাবে করব? তখন এই একই জিনিস থাকবে, হয়তো এখানে মানটা দেওয়া থাকবে 50 আর এখানে দেওয়া আছে হয়তো 100। তাহলে কত হবে? এখানে এটা দিয়ে এইটাই আয় এবং এটাই ব্যয়। আবার অনেক সময় দেখি আমরা ছোটো ছোটো মানও দেওয়া থাকে, এক্ষেত্রে দেওয়া থাকে সে 10। তাহলে এখানে কত হচ্ছে? 500। আমার 500 হচ্ছে আয়, আবার 500 হচ্ছে ব্যয়, তাহলে কি 0। এখন আসি অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফাতে আমরা কি বলবো? মোট আয় অপেক্ষা মোট ব্যয় যদি কম হয় তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। অস্বাভাবিক মানে হচ্ছে লাভ হওয়া। অস্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা, সুপার নর্মাল প্রফিট। তাহলে চিত্র আমরা দেখি এখানে খুব ইজি। আমরা একটা মান দিয়ে করি এবার, তাহলে একবার মান শেখা হয়ে যাবে আমাদের। এই আমার এমসি। এখন এই যে ব্যয় কম হবে তাহলে নিচ দিয়ে যাবে এসি, পি ইজ ইকাল টু এ আর ইজ ইকাল টু এম আর। এটা ই বিন্দু, এটা এফ দিলাম, এক্স ওয়াই, এটা আমার দাম, আর একবারে লিখে দিই সংকেত আয় ব্যয় দাম, আর এক্ষেত্রে আমাদের উৎপাদন। ওকে, প্রশ্ন কেমন থাকবে? প্রশ্ন এটাই উদ্দীপক থাকতে পারে যে উদ্দীপকের আলোকে গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকের আলোকে ফার্মের মুনাফা বের করো। সৃজনশীলের প্রশ্ন উদ্দীপক এটাই থাকবে। আর ঘতে দেওয়া থাকবে যদি ঘ নাম্বার কোশ্চেনটা এখান থেকে এমন থাকতে পারে, যদি এসি রেখা এফ বিন্দু দিয়ে স্পর্শ না করে, এখানে একটা বিন্দু দিলাম, এইচ বিন্দু দিয়ে স্পর্শ করে, তাহলে ফার্মের মুনাফার কী পরিবর্তন ঘটবে? কোশ্চেনটা কিন্তু এমন থাকবে গ এবং ঘতে। গতে থাকবে কি, যে উদ্দীপকের আলোকে ফার্মের মুনাফা বের করো, এবং ঘর প্রশ্ন থাকবে যদি এসি রেখা এফ বিন্দু দিয়ে স্পর্শ না করে এইচ বিন্দু দিয়ে যায় তাহলে ফার্মের কী ধরনের মুনাফার পরিবর্তন ঘটবে। তাহলে আমরা গ নাম্বারের অ্যান্সারটা কেমন হতে পারে দেখি, যে উদ্দীপকের আলোকে ফার্মের মুনাফা বের করো। তাহলে আমরা লিখব চিত্রে ই হলো ভারসাম্য বিন্দু, যে ক্ষেত্রে ফার্মের মোট আয় টিআর সমান, আমরা সবসময় বলেছি এই বিন্দুতে মানে অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল যে রেখা, এই রেখাতে টিআর পাবো। তাহলে টিআর সমান কি, আমরা সংকেতটা লিখে দিই 50 × 10, তাহলে কত হয় 1000। এটা কি টিআর, এবং মোট ব্যয়, মোট ব্যয় এখন কম দেখছি আমরা যে বিন্দু দিয়ে এসি যেখানে দিয়ে গেছি, এটা ব্যয় রেখা, টিসি সমান 30 × 20 600। ওকে, তাহলে আমার আয় বের হয়েছে, ব্যয় বের হয়েছে, মুনাফা আমরা বের করে দিলাম, মুনাফা পাই সমান, তাহলে এক্ষেত্রে লিখবো মুনাফার পরিমাণ, এই যে সূত্র টিআর মাইনাস টিসি, তাহলে 1000 মাইনাস 600, এটা আমাদের অস্বাভাবিক মুনাফা। এখন প্রশ্ন হচ্ছে যদি এইচ বিন্দু দিয়ে, আমরা ঘ নাম্বারে এরকম প্রশ্ন থাকবে, যদি এসি রেখা এইচ বিন্দু দিয়ে স্পর্শ করে তাহলে চিত্রটা কিন্তু পট পরিবর্তন হয়ে যাবে। আমরা নতুন করে চিত্রটা আবার বানাবো, তখন আমরা চিত্রটা কি করব, এই যে এসি রেখাটা এখান দিয়ে
এই এখান দিয়ে দিয়ে দেবো, তখন এই রেখাটা থাকবে না, তখন কি ব্যয়টা বেড়ে যাবে না, তখন এখানে মানটা দেওয়া থাকবে 76। আমরা এখনই দেখব লোকসানটা কেমন হয়, তাহলে একসাথে দুটো মানে প্রশ্ন কেমন হয় তাও বললাম। তখন এইটার ব্যাখ্যা কেমন হবে, তাহলে যদি লিখবো আমরা, যদি এসি রেখা এইচ বিন্দু দিয়ে স্পর্শ করে তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হবে। কেন ক্ষতির সম্মুখীন হবে? আয়ের চেয়ে ব্যয়টা কি বেশি হয়ে যাচ্ছে না? লোকসান কখন হয়? অর্থাৎ ফার্মের মোট আয় অপেক্ষা মোট ব্যয় বেশি হলে ফার্ম ক্ষতির শিকার হবে। সেক্ষেত্রে কি হবে, আমার টিআর থাকবে, এটা টিআর কিন্তু সবসময় একই থাকবে, এই যে 50 থেকে মানে 1000 আমার হবে মোট আয়, এবং মোট ব্যয় হবে তখন কিন্তু এই যে 1040, 7 দোকানে 14, অর্থাৎ 1400 টাকার মতো। তখন আমার কিন্তু এই 400 টাকা ক্ষতি হয়ে যাবে। আমরা এখন লোকসানের চিত্রটা কেমন একটু ভালোভাবে দেখি, তাহলে আমাদের বিস্তারিত সব জানা হয়ে যাবে। লোকসান বা ক্ষতি, লোকসান সংজ্ঞা কেমন হবে, মোট আয় অপেক্ষা মোট ব্যয় যদি বেশি হয় তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে আমাদের টিআর মাইনাস টিসি তো সবসময় দিই মুনাফার সূত্র, যদি আমরা ধনাত্মক মানটাকে আগে নিতে চাই তাহলে এটা কিন্তু বড় মানটা এভাবে লেখা যায়, টিসি মাইনাস টিআর, এর বলে রাখলাম। আচ্ছা, এখানে অবশ্যই রেজাল্ট কিন্তু ঋণাত্মক আসে, এটাও খেয়াল রাখতে হবে আমাদের। আর যদি আমি ঋণাত্মক না নিতে চাই তাহলে টিসিকে আগে লিখব। চিত্রটা দেখি একটু, এই যে মৌলিক অংশ প্রতিবার কিন্তু এটা থাকছে, ভুল হওয়ার কোনো সুযোগ নেই, এমসি। তাহলে এখন কি এসি কোন দিক দিয়ে যাবে? এসি যাবে উপর দিয়ে। মনে রাখবো আমরা, এসি উপর দিয়ে গেলে ক্ষতি হয়, নিচ দিয়ে গেলে অস্বাভাবিক মানে লাভ হবে, এবং একই বিন্দু দিয়ে গেলে স্বাভাবিক মুনাফা হবে। আমরা একটা মান লিখলাম, ফের ওই একই মান লিখি তাহলে আরও বুঝতে ভালো সুবিধা হবে, 50, 70। ওকে, এখন কিন্তু সেই মানটা লিখলাম না, ওই যে যখন 30 লিখেছিলাম, তাহলে আমার এখানে পি ইজিক্যাল টু এ আর ইজিক্যাল টু এম আর এক্স, আমি আর সংকেতগুলো দিচ্ছি না বারবার, উৎপাদন। ওকে, চিত্রে ই হলো ভারসাম্য বিন্দু যেখানে ফার্মের মোট আয় টিআর সমান 1000। আমি একবারে রেজাল্ট দিয়ে দিলাম, টিআর 1000। কীভাবে পেলাম? 50কে 20 দিয়ে গুণ করেছি। এবং মোট ব্যয় টিসি সমান 70 গুণ 20, তার মানে 1400। এক্ষেত্রে আমরা কি দেখছি, ব্যয় বেশি না, তাহলে মুনাফা কী হবে? মুনাফা সমান আমরা লিখব, এভাবেই লিখে দিই, টিআর মাইনাস টিসি 1000 মাইনাস 1400, তাহলে এই যে -400। ওকে, তাহলে আমরা খুব সংক্ষেপে বিষয়টা বুঝতে পারবো। যদি এসি উপর দিয়ে যায় তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হবে, যদি এসি নিচ দিয়ে থাকে তাহলে কি অস্বাভাবিক বা লাভ হবে, আর একই বিন্দু দিয়ে যদি যায় তাহলে স্বাভাবিক হবে। চিত্রের প্রশ্ন কেমন হবে, আমি বারংবার বলছি, একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক দেওয়া থেকে বলবে যে উদ্দীপকের আলোকে ফার্মের মুনাফা বের করো। তাহলে যে অবস্থায় থাকবে আমরা দেখি বুঝতে পারবো সেটা কোন অবস্থায় আছে। অনেক সময় চলক দিয়ে থাকতে পারে, মান না দিয়ে ABCD দিয়েও থাকতে পারে, সিস্টেমটা একই রকম। ঘ নাম্বারের কোশ্চেন সবসময় বলবে, এখন এইটার যদি ঘ কেমন তৈরি হতে পারে, এখান থেকে একটা ডট ডট দেওয়া থাকবে, ডট ডট দিয়ে এখানে রেখাকোণ দেওয়া থাকবে না, এখানে একটা বিন্দু দিলাম এফ, আর এটা দিলাম যে আমরা জি বিন্দু। প্রশ্ন থাকতে পারে এসি রেখা যদি জি বিন্দু দিয়ে স্পর্শ করে, এখানে মানও দেওয়া থাকতে পারে, 30 দিলাম। এসি যদি জি বিন্দু দিয়ে স্পর্শ করে তাহলে ফার্মের কী ধরনের পরিবর্তন ঘটতে পারে মুনাফার? আবার এমনও থাকতে পারে যদি এসি এবং এমসি রেখা ই বিন্দু দিয়ে স্পর্শ করে তাহলে ফার্মের কী ধরনের মুনাফা ঘটতে পারে। তাহলে আমরা মুনাফার পর্যায় পেলাম 3টা, অস্বাভাবিক, স্বাভাবিক এবং ক্ষতি। যদি এসি রেখা উপরে অবস্থান করে তাহলে ফার্ম ক্ষতির সম্মুখীন হবে, অর্থাৎ লস হবে। যদি এসি একই বিন্দু দিয়ে যায় তাহলে স্বাভাবিক হবে। আর এসি যদি নিচের বিন্দু দিয়ে যায়, এবং তা সবসময় কিন্তু মনে রাখতে হবে এমসির নিচেই থাকবে এসি, তাহলে ফার্ম অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।